ইন্দোনেশিয়ার একটি ভয়ঙ্কর গ্রাম, যে গ্রামে কোনো বাচ্চা শিশুদেরই অস্তিত্ব নেই। সবাই সেখানে বৃদ্ধ, বার্ধক্যের ভারে সকলেই যেন নুয়ে পড়েছে। কিন্তু কেন? জানা যায়, গ্রামের ভেতরের জঙ্গলের গহীনে রয়েছে এক নিষিদ্ধ অভিশপ্ত কূপ, যার ভেতরে থাকা ভয়ঙ্কর শয়তানের আতঙ্ক গ্রামটিকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। দেসা বার্মেনিয়ান নামের এই গ্রামটির বিষয়ে 2017 সালে একজন টুইটারে লেখা পাবলিশ করলে সেটা ভাইরাল হয়ে যায়, আর সেই সত্য ঘটনা অবলম্বনেই তৈরি করা হয় একটি সিনেমা, যেখানে একটি পরিবারে সেই গ্রামে গিয়ে থাকতে শুরু করলে সেই নিষিদ্ধ কূপের অভিশাপে তারাও হয় অভিশপ্ত। কি ঘটেছিল তারপর, সেই ঘটনা প্রবাহে জানবো আজকের এই ভিডিওতে। ইন্দোনেশিয়ার ভয়ঙ্কর গ্রাম দেসা বার্মেনিয়ানকে ঘিরে আজকের ঘটনা, প্রেতালাপ প্রেজেন্স সেসাত। তো কি অবস্থা সবার? আমি শুভ্র আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন প্রেতালাপ। তাহলে চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরুতে আমরা দেখতে পারি একটা মেয়ে তার বাবার সাথে ওয়ার্কআউট করছে। মেয়েটির নাম আমারা। তাদের বাড়িতে আমারার মা আর তার ছোট বোন কাসি আমারার জন্য ভালো ভালো খাবার রান্না করছে। সেখানে কাসি তার মাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মা, আপুর প্রতিদিন এত ডিম খাওয়া লাগে কেন? ক্ষতি হবে না? তার মা বলে, তোমার বোন একজন অ্যাথলিট হতে চায়, সে অনেক চেষ্টা করছে, যার কারণে তার অনেক প্রোটিন দরকার। ঠিক তখনই আমারা আর তার বাবা ওয়ার্কআউট শেষ করে বাড়িতে ফিরেছে। বলে রাখা ভালো, আমার আর বাবা ছোট্ট একটা জব করে, যেটা দিয়েই তার পুরো পরিবার সামলাতে হয়, কিন্তু ঠিকঠাক হয়ে ওঠে না। যেমন আজকের খাবারে আমারা চেয়েছিল অ্যাভোকাডো আর টোস্ট খেতে, কিন্তু তা সম্ভব হয়নি। এটা নিয়ে তার একটু মন খারাপ। খাওয়া শেষ হলে আমরা দেখতে পারি তাদের বাবা তাদেরকে একটা ক্রীড়া প্রশিক্ষণ ক্লাবে নামিয়ে দেয়। সেখানে তারা ক্লাস করছিল। ক্লাস শেষ হলে তারা দুই বোন অপেক্ষা করছিল কখন তাদের বাবা আবার এসে তাদেরকে নিয়ে যাবে। আর ঠিক তখনই আমারার কাছে একটা কল আসে। আমারাকে জানানো হয় একটি ভয়াবহ খবর, যা শুনে সে একদমই ঠিক থাকতে পারে না। তাড়াহুড়া করে বাড়িতে পৌঁছানোর পর দেখতে পারে বাড়িতে ভিড়, অনেক মানুষের আনাগোনা। ভেতরে ঢুকে দেখতে পারে তার বাবাকে শেষ গোসল দেওয়া হচ্ছিল। এটা দেখে তো সে খুবই ভেঙে পড়ে। তার বাবা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তাদেরকে আর দেখে রাখার মতো কেউ রইল না এখানে। আমরা তখন দেখতে পারছিলাম এবার তাদের নানা তাদেরকে নিয়ে চলে যাচ্ছিল তার কাছে, কেননা আমারা কাসি আর তাদের মাকে এই শহরে আপাতত দেখে রাখার মতো কেউ নেই। আর অবশ্যই গ্রামে গেলে হয়তো তাদের পরিস্থিতি সামাল দিয়ে উঠতে সহজ হবে। দেখতে দেখতে তারা পাহাড়ের কুল ঘেঁষে চলা রাস্তা দিয়ে প্রবেশ করে দেসা বার্মেনিয়ান গ্রামের ভেতরে। রাস্তাতেই অনেক বয়স্ক লোক তাদের নানাকে স্বাগত জানাচ্ছিল। তখন কাসি বিষয়টা লক্ষ্য করে তার নানাকে বলে, আচ্ছা, এই গ্রামে সবাই কি বৃদ্ধ? কিন্তু তার নানা কিছুই বলল না। ঠিক তখনই গাড়ির সামনে হঠাৎ করে একটা পাগলি মহিলা চলে আসে, যে রাস্তা থেকে সরছিলই না। আমার আর নানা তখন নেমে তাকে সরিয়ে দেয়। আমরা দেখতে পাচ্ছিলাম সেই মহিলার কোলে একটা বাচ্চা পুতুল ছিল। সে আমারার দিকে চেয়েছিল। খুব রহস্যজনক। তারা বাড়িতে গিয়ে পৌঁছায়। বলে রাখা ভালো, আমার নানার নাম উপা, আর এই বাড়িতেই তিনি 3 বছর ধরে রয়েছেন। তবে এটা তার আসল বাড়ি নয়, মানে এটা আমাদের আসল নানার বাড়ি নয়। এখানে মূলত সে রয়েছে একটা উপন্যাস লেখার জন্য। সেই উপন্যাস লেখার জন্য তার নিরিবিলি পরিবেশ দরকার। তার জন্য এই গ্রামটা পারফেক্ট বলে মনে করে উপা, তাই সে এখানে রয়েছে। যাই হোক, আমরা বাড়ির ভেতরে ঢুকতেই দেয়ালের মধ্যে একটা পেন্টিং নজরে পড়ে তার, যেখানে একটা বন এবং তার ভেতরে একটা কুয়া রয়েছে। সে তার নানাকে জিজ্ঞেস করলো, নানা, এটা কি এই জঙ্গলেরই ছবি? তখন তার নানা বলে, বন জঙ্গল দেখতে সব একই রকম। এটা বলে আমারাকে তার থাকার রুম দেখিয়ে দেয়। সেখানে আমার আর বাবার কথা খুব মনে পড়ছিল। তার যখন মন খারাপ হতো তখন তার বাবা বলতো হেডফোন কানে নিয়ে গান শুনতে। তার বাবা তখন অদ্ভুতভাবে তাকে অঙ্গভঙ্গি করে দেখাতো, হাসাতো। কিন্তু আজ সে কানে হেডফোন নিয়ে অনেক ট্রাই করছে একটু হাসার জন্য, কিন্তু পারছে না। হঠাৎ করেই সে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙলে সে বাহির থেকে কিছু আওয়াজ পাচ্ছিল। জানালা দিয়ে উঁকি মেরে দেখতে পারে গ্রাম থেকে সব মানুষগুলো ঘরের বাইরে বের হয়ে এসেছে, আর ওখানে তার নানাও রয়েছে। তারা সবাই একটা মন্ত্র জপ করছিল আর কোনো একটা রিচুয়াল করছিল। বোঝা যাচ্ছিল এটা হয়তো কোনো দেবতার উপাসনা হবে। তার নানা জানালার দিকে চাইলে সে দ্রুত নিজেকে আড়াল করে নেয়। রাতে খাওয়া দাওয়ার সময় কাসি তার নানাকে জিজ্ঞেস করে, নানা, এখানে কি ইন্টারনেট নেই? উপা বলে, না, নেই।
এখানে ইন্টারনেট থাকলে আমি আমার উপন্যাসের মধ্যে মনোযোগ দিতে পারবো না। সেখানে তখন খেতে আসে আমারা। সেখানে তার নানা তাকে জিজ্ঞেস করছিল, তুমি তো একজন ভালো খেলোয়াড়, এবার কি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ নিচ্ছ? আমারা মনটা খারাপ করে দিয়ে বলে, না, আমি আর কোনো দলে নেই। এটা বলে সে না খেয়ে ঘরে চলে আসে। রাতে তার বোন কাসি তার ঘরে থাকার জন্য চলে আসে, কারণ একা একা তার ভয় লাগে। সেখানে তখন দুই বোন তাদের বাবার গল্পই করছিল। হঠাৎ করেই আমারা দেখতে পারে তার ঘুম ভেঙে গেল। সে উঠে কাসিকে খুঁজছে। আরে কাসি তো তার সাথেই ছিল, কোথায় গেল? হঠাৎ করে সামনে থাকা দরজাটা খুলে যায়। সে বাহিরে বের হয়ে দেয়ালে থাকা সেই পেইন্টিংটাই লক্ষ্য করে। দেখতে পারে পেইন্টিং এর মধ্যে জঙ্গলের ভেতরে থাকা সেই কুয়োর পাশে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে। সে যখন এই পেইন্টিং প্রথমে দেখেছিল তখন কিন্তু এটা ছিল না। হঠাৎ করে মেইন দরজাটা খুলে যায়। সে এগিয়ে গিয়ে দেখতে পেল বাড়ির সামনে একটা গাছের পেছন থেকে কোনো একটা অবয়ব উকি দিচ্ছে, কিন্তু তখনই সেটা ভয়ঙ্কর ভাবে তার সামনে এসে পড়ে। আর সে তো প্রচুর ভয় পেয়ে যায়, ঘুম ভেঙে যায়। মানে এটা একটা দুঃস্বপ্ন ছিল, কিন্তু এবারও তার সাথে কাসি নেই। ঠিক আগের স্বপ্নের মতোই এবারও সামনের দরজাটা খুলে গেল। ঘর থেকে বের হয়ে সেই পেন্টিং এর মধ্যে সে আবারও সেই ছায়ামূর্তিটাকে দেখতে পেল। বাড়ির মেইন দরজাটা আবারও খুলে গেল, কিন্তু সে এবার বিপদ বুঝতে পেরে দরজাটা বন্ধ করে দিল। সে বুঝতে পারছিল বাহিরে কিছু তো একটা রয়েছে। তখনই দরজা খুলে ভেতরে প্রবেশ করলো কাসি। সে আমারাকে জোর করে বাড়ির বেসমেন্টে নিয়ে গেল, যেটা ছিল তাদের নানার গুপ্তঘর। সেখানে দেয়ালে অনেকগুলো খবরের কাগজ লাগানো ছিল। মানে এই গ্রামের বিষয়ে খবরের কাগজগুলো এখানে লাগানো, যাতে পুরো গ্রামের হিস্টোরি বোঝা যাচ্ছিল। আমারা সেখানে লক্ষ্য করে লতা দিয়ে বানানো একটা সিম্বল, যেটা কিনা সেখানে টাঙানো ছিল। এই জিনিসটা কি তা তো একটু পরেই বোঝা যাবে। কাসি সেখানে বলছিল, দেখ আপু, আমাদের নানা কত ধুরন্ধর। এখানে ল্যাপটপ সহ ইন্টারনেট রয়েছে, কিন্তু সে আমাদেরকে মিথ্যা কথা বলেছে যে এখানে নাকি ইন্টারনেট নেই। তখনই সেখানে তাদের নানার আসার আওয়াজ শুনতে পেয়ে তারা টেবিলের নিচে লুকিয়ে পড়ে। নানা চলে যাওয়ার পর আমরা সেখানে একটা ডায়েরি খুঁজে পায়, যেখানে লেখা ছিল গ্রামের ভেতরে জঙ্গলের কুয়ার বিষয়ে, কিভাবে সেই কুয়ার মধ্যে নিজের দামি কোনো জিনিস উৎসর্গ করার মাধ্যমে যে কোনো ইচ্ছা পূরণ করা যায়। আমরা দেখতে পারি আমারা এর পরদিন সকালে জঙ্গলের দিকে দৌড়াতে বের হয়েছে। হঠাৎ করে তার নজরে পড়লো একটা গাছ, যার মধ্যে ছিল সেই চিহ্নটা। আরে এই তো সেই সিম্বল যেটা আমি দেখেছি নানার ঘরে। তখনই সেখানে একটা লোক আচমকা তার সামনে এসে বলল, এই চিহ্নটি অনুসরণ করে ভেতরে যেও না, বিপদ হতে পারে। এটা বলে সে চলে যায়, কিন্তু আমরা দেখতে পাই ওই লোকের কোনো কথা না শুনে সে ওই সিম্বলগুলো দেখতে দেখতে এগিয়ে যায়। প্রত্যেকটা গাছেই যেন খোদাই করা রয়েছে। এটা একটু সামনে এগিয়ে যেতেই সে সেই কুয়াটার কাছে পৌঁছে যায়। ধীরে ধীরে সামনে গিয়ে সে দেখতে পারে কুয়াটা বন্ধ করা। আশেপাশে কেমন যেন একটা গা ছমছমে ব্যাপার, পরিবেশটা একদমই স্বস্তিযোগ্য নয়। তখন সে দ্রুত সেখান থেকে চলে আসে। এর পরদিন সকাল আমরা দেখতে পারি তাদের মা তাদেরকে স্কুলে নিয়ে যাচ্ছে। দুজনকে গ্রাম থেকে অনেকটা দূরে আলাদা আলাদা স্কুলে ভর্তি করে দিয়েছে। কিছু করার নেই, লেখাপড়া তো করতে হবে। নতুন স্কুলের মধ্যে আমার আর পরিচয় হয় মতিয়া নামের এই মেয়েটির সঙ্গে। মেয়েটি অনেক ধনী ঘরের, আর সে যে বড়লোক তার প্রভাবটা সে স্কুলের মধ্যেও দেখায়। অন্যদিকে আমার আরো একটি ছেলের সাথে পরিচয় হয়, যার নাম আদেল। আদেলকে দেখেই বোঝা যাচ্ছিল যে সে প্রথম থেকেই ফুকাস খেতে চেষ্টা করছে আমার। স্কুল শেষে যখন আমরা দাঁড়িয়ে আছে, স্কুটি নিয়ে সেখানে আদেল হাজির হয়। বলে, কোথায় যাবে, চলো তোমাকে নিয়ে যাই। আমরা বলল, আমি বার্মেনিয়ান গ্রামে যাব। তখন আদেল একটা অদ্ভুত কথা বলে সেই গ্রামে মানুষ বার্মেনিয়ানের পূজা করত। এটা তারা করত ওই গ্রামে কোনো ধর্ম পৌঁছানোর আগে থেকে। আমারও তখন প্রশ্ন করে, কেন করত? আদেল বলে, বার্মেনিয়ান একটা শয়তান, তার কাছে যা চাওয়া যায় তাই নাকি পাওয়া যায়, তবে কিছু উৎসর্গ করার মাধ্যমে। সেই শয়তানের প্রিয় হচ্ছে বাচ্চা। গ্রামে একটা বাচ্চাও নেই, যাদের বাচ্চা ছিল তাদেরটাও বার্মেনিয়ান নিয়ে নিয়েছে। তখন আমরা বলে, আমার তো কোনো বাচ্চা নেই, আমি কি কোনো কিছুর বিনিময়ে কিছু পেতে পারি? যদি মৃত ব্যক্তির সাথে কথা বলতে চাই, এটা কি সম্ভব? তখন আদিল বলে, হ্যাঁ অবশ্যই সম্ভব, তবে এটা কঠিন। মানে বন্ধুরা, আমার তো ভেতরে এখনো তার বাবার সাথে কথা বলার ইচ্ছা সব সময় হয়। তখনই সেখানে তার মা চলে আসে তাকে নিতে। রাতে খাবার খাওয়ার সময় কাসি তার মাকে বলছিল, মা তুমি নাকি আগে একটা জায়গায় কাজ করতে, তুমি যদি এখন সেখানে কাজ করো তাহলে তো অনেক ভালো উপার্জন হবে। তখন তার মা বলে, সামনে তোমাদের এক্সাম আছে, তোমাদের দেখাশোনা করবে কে যদি আমি কাজে যাই? তখন কাসি বলছিল, এই পরীক্ষাটা শেষ হওয়ার পর আমি ইউটিউবিং এর দিকে মনোযোগ দিব। এগুলা শুনে মোটেও ভালো লাগছিল না আমার, কারণ সে বড় মেয়ে, তার মন খারাপ,
সে খাচ্ছিল না। তার মা তাকে জিজ্ঞেস করে, তুমি খাও না কেন? এখানে আসার পর থেকেই আমি দেখতে পাচ্ছি তুমি খাচ্ছ না। গরম হয়ে তাকে বলছিল, তোমার কি পছন্দ হয় বলো, আমি সেটা এনে দেব। তখন আমারা তার মায়ের দিকে রাগ দেখিয়ে বলে, তাহলে বাবাকে এনে দাও, আমার তোমাকে পছন্দ হয় না। তখন আমরা দেখতে পারি তার মায়ের অনেক খারাপ লাগে, সে কাঁদতে কাঁদতে চলে যায়, মন খারাপ হয়ে যায়। একটু পরে রাগ ভাঙাতে তার মায়ের ঘরে গেলে দরজার সামনে কান পেতে সে শুনতে পারে তার মা তার নানাকে বলছে তার আমার আর বাবার সাথে বিয়ে হবার আগে তিনি কাজ করত, অনেক বছর হলো সে কাজ করে না, তার কাছে কোনো জমানো টাকাও নেই যে সে সন্তানের সব ইচ্ছাগুলো পূরণ করবে। মানে বন্ধুরা, সংসারে একমাত্র উপার্জনকারী যখন পৃথিবী থেকে চলে যায় তখন আসলে এমনটাই হয়। আমার আর অনেক খারাপ লাগে এসব কথা শুনে। সে কোনোভাবেই শান্তি পাচ্ছিল না, তার শুধু বারবার মনে হচ্ছিল যেভাবেই হোক তার বাবার সাথে একবার কথা বলতে হবে। আমরা দেখতে পারি সে চলে যায় তার নানার রুমে। সেখান থেকে সে কূপের মধ্যে কিভাবে পূজা করতে হয়, কিভাবে রিচুয়াল করতে হয় আর কিভাবে করলে ইচ্ছে পূরণ হয়, যেভাবে লেখা ছিল ডায়েরিতে সেগুলা সে ফোনে ছবি তুলে নেয়। তার সাথে রিচুয়াল করার সমস্ত সামগ্রীগুলো সাথে নেয়। এগুলা সাথে নিয়ে সে বেরিয়ে পড়ে সেই কুয়ার উদ্দেশ্যে। সে বুঝতে পারে না এটা কতটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে। সে কূপের কাছে গিয়ে সেটা উন্মুক্ত করে দেয় এবং চারিপাশে কুপি জ্বালিয়ে শুরু করে সেই অভিশপ্ত প্রার্থনা। তার কাছে থাকা একটা মূল্যবান জিনিস, বাবার দেয়া লকেট, সেটা সে কুয়াতে উৎসর্গ করে আর বলে, আমি শেষবারের জন্য হলেও বাবার সাথে একটু কথা বলতে চাই। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে কিছুই হচ্ছিল না সেখানে, চারিদিকে নিস্তব্ধতা। সে কিছু বুঝতে না পেরে বাড়িতে চলে আসে। পরের দিন তারা দুই বোন স্কুলে যাওয়ার সময় আমরা দেখতে পারছিলাম গ্রামের মানুষগুলো তাদের দিকে অদ্ভুত নজরে চেয়েছিল। আমরা বুঝতে পারছিল না তারা কেন এভাবে তাকে দেখছে। হয়তো সে সেই নিষিদ্ধ রিচুয়াল করেছে, তা গ্রামবাসী কোনোভাবে জেনে গিয়েছে। তারা স্কুলে যাওয়ার পর আমার মা তাকে স্কুলে নামিয়ে দেওয়ার পর আমার সাথে সে কথা বলছিল না। কালকে রাতের জন্য তার মা অভিমান করেছে। আমার আর চোখ ছলছল করছে, তার খারাপ লাগছে তার মা কথা বলছে না। ক্লাস চলাকালীন মনের অজান্তে বইয়ের মধ্যে থাকা তার মায়ের মতো দেখতে একজনকে কলম দিয়ে স্ক্র্যাচ করতে থাকে সে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছিলাম বাড়িতে তার মা ঘর মুছছিল। ঠিক তখনই তার মায়ের পায়ে ধরে কেউ যেন একটা টান দিল, কিন্তু এখানে তো কিছু নেই। ভয় পেয়ে গেল তার মা। ঠিক তখনই আমরা দেখতে পারি সেই ভয়ঙ্কর শক্তিটা তাকে টেনে হিচড়ে সিঁড়ি দিয়ে উপরে তুলে ফেলে। সেই শক্তিটা তখন তার মায়ের ভেতরে প্রবেশ করে আর সিঁড়ির উপর থেকে তাকে ফেলে দেয়। আমরা দেখতে পারি এদিকে আমার আর বমি হচ্ছে, তার ভেতর থেকে বের হয়ে আসছিল পচা কাদাযুক্ত পদার্থ। সে দৌড়ে চলে যায় বাথরুমে নিজেকে ঠিক করতে। সেখানে তখন তাকে সাহায্য করতে আসে মতিয়া, কিন্তু আমারা তাকে সেখান থেকে চলে যেতে বলে। স্কুল শেষে সে দাঁড়িয়ে আছে। আদিল এসে তাকে বলল, তুমি এখনো যাওনি? আমরা বিরক্ত হয়ে বলে, আমাকে এখনো নিতে আসেনি, তুমি কি আমাকে একটা ট্যাক্সি কল করে দিতে পারো? আদিল বলে, আমি মোবাইল ফোন আনিনি, চলো তোমাকে পৌঁছে দেব। আদিলের বাইকে করে আমরা তখন অর্ধেক গ্রাম পর্যন্ত আসে। সেখান থেকে তাকে বিদায় দেয়। তখনই হঠাৎ করে তার সামনে সেই পাগল মহিলাটা চলে আসে। তাকে বলতে শুরু করে, তোর তাকে জাগানো উচিত হয়নি, এটা বলে হাসতে থাকে। যে হাসিতে খুবই ভয় হচ্ছিল আমার আর। সে দৌড়ে সেখান থেকে চলে যায়। রাস্তার মধ্যে তার সাথে দেখা হয় তার নানার। সে খুব রাগান্বিত হয়ে তার নানাকে বলছিল, মা আজকে কেন আমাদেরকে আনতে গেল না? তখন তার নানা তাকে জানায়, তোমার মা ভয়ানকভাবে আহত হয়েছে, তার একটা পা ভেঙে গেছে, জলদি করে যাও। সে বাড়িতে এসে দেখে তার মায়ের এই অবস্থা। তার খুবই খারাপ লাগে, কেন হলো এমনটা? সে তো শুধু তার বাবার সাথে কথা বলতে চেয়েছিল, এরকমটা তো সে আশা করেনি। রাতে তার নানা তাকে বলছিল, আচ্ছা তুমি কি গাড়ি চালাতে পারো? সে বলল, হ্যাঁ পারি নানা, কিন্তু ততটা ভালো না। তার নানা বলে, তাহলে কালকে তুমি আর তোমার বন্ধুজন ড্রাইভ করে কষ্ট করে স্কুলে চলে যেও। আমরা তখন বলে, কেন, তুমি কি নিয়ে যেতে পারো না? তার নানার ওই এক কথা, বলে আমার উপন্যাস লিখতে হবে, এখন মনোযোগটা একটু বেশি দিতে হচ্ছে। যাই হোক বন্ধুরা, আমরা তার মায়ের জন্য ঘরে খাবার নিয়ে গেছে। ঘরটা অন্ধকার, কিন্তু তার মা তো বেডে নেই। কাশিকে সে জিজ্ঞেস করলে সে বলে, হয়তো মা বাথরুমে গিয়েছে। কিন্তু তখন সে দেখতে পারে দরজার কিনারে নিচে লেপ মুড়ি দিয়ে সেখানে কেউ যেন রয়েছে। সে সামনে যেতেই দেখতে পারে কোনো একটা ভয়ঙ্কর ছায়ামূর্তি সেখানে রয়েছে। কি ভয়ঙ্কর সেটা! সে তো চিৎকার দেয়, সাথে সাথে কাছে এসে লাইটটা জ্বালিয়ে দেয়। আরে সব তো স্বাভাবিক,
ফ্লোরে তো কেউ নেই, তার মাও তো বেডে শুয়ে রয়েছে। সে অবাক। সে যখন ঘর পরিষ্কার করছিল আমরা দেখতে পাচ্ছিলাম ঘরে থাকা চেয়ারটা আপনা আপনি নড়ে উঠছিল, যেন কেউ সেখানে বসে রয়েছে। হঠাৎ করেই কিছু শব্দ হচ্ছে, আমরা তো খুবই ভয় পাচ্ছিল। তখন আবারও কিছু একটা ভাঙার শব্দ। সে ভয়ে লুকিয়ে পড়ে, আর তখনই সে উপরে চেয়ে দেখতে পারে সেখান থেকে ঝুলে আছে সেই বার্মিনিয়ান শয়তানের চুলগুলো। সে চিৎকার দিয়ে দৌড় দেয়। পরদিন সকালে তারা দুই বোন মিলে স্কুলে যায়, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম মতিয়া নামের মেয়েটি তাকে উদ্দেশ্য করে বলছিল, তোমরা এখনো এত পুরনো দিনের গাড়ি ব্যবহার করো, মানে বন্ধুরা অহংকার। আদিল ছেলেটি সেখানে আমার সাথে কথা বলতে চায়, কিন্তু আমার আর মুড অফ, কথা বলতে পারবে না, চলে যায়। তাতে আদিলের অনেক খারাপ লাগে। আর এদিকে কিছুক্ষণ পরে হঠাৎ করে আমরা দেখতে পাই মতিয়া সহ তার বান্ধবীরা আমার আর পেছনে পড়েছে। মতিয়া কেন এতটা রেগে গেল? তারা আমারাকে নিয়ে চলে যায় স্কুলের বাথরুমে, যেখানে আমরা দেখতে পারি বাথরুমের দেয়ালে মতিয়াকে নিয়ে অনেক অনেক খারাপ কথা লেখা। মতিয়া আমার আর ব্যাগ চেক করে, সেখানে মার্কার সহ অনেক কিছুই খুঁজে পায়। তখন আমরা দেখতে পারি সেখানে তারা সবাই মিলে আমারাকে হেনস্থা করতে শুরু করে। কিন্তু বন্ধুরা, আমারা তো এটা করেইনি, করেছে তো আদিল। তার কারণ ছিল আমরা তার সাথে কথা বলেনি, এই কারণে সে এটা করেছে। সবাই চলে গেলে আমারা অনেক কাঁদে, গোসল করে, আর ক্লাসে ঢুকতে ঢুকতে তার অনেকটা দেরিও হয়ে যায়, চুল ভেজা, খুবই অবস্থা খারাপ। তখন আমরা দেখতে পারি সেখানে ক্লাসে তাকে ঢুকতে দেওয়া হয় না, বের করে দেওয়া হয়। আমরা দেখতে পারি এতে আমার আর মতিয়ার উপর অনেক বেশি রাগ হয়। তখনই ক্লাসরুমের ভেতরে আমরা দেখতে পাই মতিয়ার কি যেন একটা হয়ে গেল, তার নিজের উপর কোনো কন্ট্রোল নেই। তখনই সে কলম দিয়ে নিজের চোখে নিজে আঘাত করতে শুরু করে, একদম চোখের ভেতর কলম ঢুকিয়ে দেয়। কি বিভৎস অবস্থা, সবাই তো খুবই ভয় পেয়ে যায়। আমরা দেখতে পারি আদিল ভয়ে সেখান থেকে বাথরুমে চলে যায়। যে বিষয়টা লক্ষ্য করে আমারা, সে বুঝতে পারে আদিলই এইসব লিখেছিল। আদিলের পেছন পেছন আমারা বাথরুমের দিকে যায়। আমরা দেখতে পাচ্ছিলাম বাথরুমের ভেতরে আয়নাতে থাকা আদিলের অবয়বটা তার সাথে ভিন্ন আচরণ করছিল। বাহির থেকে তখন আমরা বলছিল দরজা খুলতে। আদিল তো দরজার কাছে আসছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম আয়নার ভেতরে থাকা ছায়া মূর্তিটা সেখানে নড়ছিল না। আদিল দেখতে পারে সেটা তার দিকে চেয়ে হাসছিল আর আয়নার মধ্যে মাথা বাড়ি দিচ্ছিল। তখনই সে নিজের কন্ট্রোল হারায়। সেই ভয়ঙ্কর শয়তান তার ভেতরে ঢুকে পড়ে আর তার মাথা আয়নার মধ্যে বাড়ি দিতে দিতে তাকে সেখানেই শেষ করে দেয়। দরজা খুলে আমরা এটা দেখতে পেয়ে হতভম্ব হয়ে যায়। সে বমি করতে শুরু করে আর আবারও তার ভেতর থেকে কাদামাটি বের হতে থাকে। বিষয়টা কি হচ্ছে সে বুঝতেই পারছিল না। সে কাঁদতে কাঁদতে বাড়িতে আসছিল। তার মনে হচ্ছিল সেই অভিশপ্ত কুয়ার রিচুয়ালটা করার ফলেই এমন হচ্ছে। সে বাড়িতে এসে তার মায়ের কাছে কান্না করতে শুরু করে, বলতে থাকে, আমার জন্যই তোমার এমনটা হয়েছে মা, আমাকে মাফ করে দাও। এরপর আমরা দেখতে পারি সে তার নানা উপার কাছে গিয়েছে এবং তাকে বলছে সেই শয়তানের পূজা সম্পর্কে। বলছে, আমি আমার বাবার সাথে কথা বলার জন্য সেই কুয়োর রিচুয়ালটা করেছিলাম। এখন কেন জানি না সেই শয়তান আমার আপনজনের উপরই গুরুতরভাবে প্রভাব ফেলছে। নানা আমাকে বলো আমি এটাকে কিভাবে থামাবো। কিন্তু তখন তার নানা বলছিল, আমি অনেক দিন ধরে এই গ্রামে গবেষণা করছি এই বিষয়ে, এটাকে থামানোর কোনো উপায় নেই। বিগত অনেক বছর ধরে কেউ সেই শয়তানের পূজা করে না, কিন্তু তুমি এটা কি করলে, এটা ঠিক হয়নি। তখন আমরা দেখতে পারি সেখানে কাসি স্কুল থেকে ফিরে এসেছে। সে তার বোনকে বলে, তুই আজকে কেন আমাকে আনতে যাসনি? আমারা বলছিল, আসলে আমি ভুলে গিয়েছিলাম, অনেক কিছুর টেনশনে পড়ে গিয়েছিলাম, তাই তোকে আনতে পারিনি। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে কাসি আমারাকে অনেক অনেক উল্টাপাল্টা কথা শোনাতে শুরু করে। এতে আমরা খুবই রাগান্বিত হচ্ছিল। তখন হঠাৎ করেই আমরা দেখতে পারি কাসিকে সেই ভয়ঙ্কর শক্তিটা ছুঁড়ে ফেলে দেয় আর টেবিলে থাকা একটা ছুরি দিয়ে নিজের উপরেই আঘাত করাতে যাবে সেই শয়তান। তখনই তাকে জড়িয়ে ধরে তার বোন আমারা, যে কারণে ছুরিটা আমারার পিঠে বিঁধে যায়। আমরা দেখতে পারি আবারও সেম ভাবে তখন আমারার কাদামাটি বমি হয়। সে বুঝতে পারে এই রিচুয়ালের ভয়াবহতা। সে গ্রামের ভেতরে ভেতরে দৌড়াতে থাকে আর মানুষকে ধরতে থাকে, বলতে থাকে, আমাকে প্লিজ সাহায্য করুন, কিভাবে আমি এই শয়তানকে থামাবো। কিন্তু আমরা দেখতে পারছিলাম তাকে সাহায্য করবে তো দূরের কথা, সবাই তার থেকে দূরে পালাচ্ছিল। তখনই তার সাথে দেখা হয় গ্রামের সেই পাগল মহিলার, যে বলছিল তোর উচিত হয়নি সেই শয়তানকে জাগানোর। সে সাহায্য চাইছিল, বলছিল আমাকে সাহায্য করো, আমি কিভাবে এটাকে থামাবো। সেই মহিলাটা বলছিল সাহায্য করা যাবে না, তাকে থামানো সম্ভব নয়। কয়েক দশক আগে সবাই তাকে ডেকেছিল, কিন্তু এরপর থেকে তাকে আর কেউ ডাকার সাহস পায়নি। তখন আমারও বলে, কেন, সে কি এই গ্রামে সমৃদ্ধি ঘটায়নি, কারো ইচ্ছা পূরণ করেনি? সেই পাগল মহিলা তখন বলতে থাকে, সমৃদ্ধি
আরে সেই শয়তানের কারণেই তো সব ধ্বংস হয়ে গিয়েছে। কেউ একজন বলেছিল তাকে পূজা করলে নাকি নিজের ইচ্ছা পূরণ হবে, কিন্তু তার ভয়াবহ আর কে জানতো। সবাই যখন তাদের সমৃদ্ধি টাকা পয়সা চাইতে তার কাছে কিছু উৎসর্গ করলো, সেই শয়তান তখন সাহায্য করার বদৌলতে তাদের আপনজনকে কষ্ট দিতে শুরু করলো। এই কথা শোনার পর বন্ধুরা আমরা বুঝতে পারলাম বিষয়টা, যে আমার আর মা সহ তার বোন বন্ধু বান্ধবীদের কেন সেই শয়তান মেরে ফেলছে বা আহত করছে। মানে বন্ধুরা, যে এই শয়তানের পূজা করে সেই শয়তান তার পূজারীর জন্য সবকিছু করে, মানে দেহরক্ষী হিসেবে কাজ করে। যদি সেই পূজারী কারো উপর রেগে যায়, কারোর জন্য তার মন খারাপ হয়, তাহলে সেই শয়তান তাদেরকে শাস্তি দেয়। সেই পাগল মহিলা তখন আরো বলছিল, তুই যদি এখন কুয়ার ভেতরে নিজেকে উৎসর্গ করিস শয়তানের স্বেচ্ছাসেবক হিসেবে, তাহলেই এই সমস্যার সমাধান হতে পারে, তোর পরিবার বাঁচতে পারে। আমরা দেখতে পারি তারা তখন সেই কুয়ার সামনে আবারও যায়, আর আমরা নিজেই এবার কুয়ার মধ্যে জাপ দেবে সেই শয়তানকে থামানোর জন্য, কিন্তু আমরা দেখতে পারছিলাম সেটা সে পারে না। যতই হোক, নিজেকে শেষ করা এতটা সহজ নয়। সে তখন তার গলা থেকে আরো একটা নেকলেস নিয়ে এবার কুয়াতে ফেলে দেয় আর বলে, এগুলো থেকে আমি মুক্তি চাই। কিন্তু তখনই সেই পাগল মহিলাটি তাকে বলছিল, আরে তুই এটা কি করলি? এখন তো এই শয়তান আরো রেগে যাবে এবং তোর পরিবারের সবাইকে শেষ করে দেবে। এটাই তো হয়ে আসছে, দেখিস না এই গ্রামে কোনো বাচ্চা নেই? আমরা নিজেদের পরিবারকে বাঁচানোর জন্য সবাই সবার বাচ্চাকে বলি দিয়েছিলাম। তখন আমরা দেখতে পারি বাড়িতে কাছে সম্পূর্ণ সেই শয়তানের বশে চলে গিয়েছে। তখন তার নানা তাকে ধরতে চেষ্টা করলে তার নানাকে সে ধাক্কা দিয়ে ফেলে অজ্ঞান করে দেয় এবং সে ধীরে ধীরে উপরের তলাতে উঠছিল। এসব আমরা বাহির থেকে দেখছিল, ভেতরে প্রবেশ করতে পারছিল না, ভেতর থেকে দরজা খুলছিল না। এদিকে কাশি পজেস অবস্থায় উপরের তলা থেকে লাফ দেওয়ার অবস্থা। তখন আমরা সেখানে নিচে দাঁড়ায় তার বোনকে বাঁচাতে। পজেস হওয়া কাশি তো উপর থেকে লাফ দেয় ঠিকই, কিন্তু তার কিছু হয় না, সে আমার উপর পড়ে। কিছু না হলেও সেখানে কাশি অনেকটা ব্যথা পায়। ঘরের মধ্যে এসে ফ্লোরে কাশিকে বসিয়ে সে চলে যায় উপরের তলা থেকে ব্যান্ডেজ আর ওষুধ আনতে। এদিকে তার নানারও জ্ঞান ফিরেছে। আমরা যখন আলমারি থেকে ওষুধগুলো বের করলো, আবার আলমারি লাগানোর পর আমরা সেই আয়নার মধ্যে সেই ভয়ঙ্কর শয়তানকে দেখতে পারছিলাম। সে নিচে নেমে আসলে উপরে তার মায়ের রুম থেকে একটা চিৎকারের আওয়াজ পায় সে। প্রথমে নানা সেখানে যায়, তখন নানা তাদেরকে ডাকতে শুরু করে। তারা একটু উপরে উঠে দেখতে পারে তাদের নানা মাকে নিয়ে সামনে একটা রুমে ঢুকলো, কিন্তু দরজাটা লেগে যায়। তারা উকি দিয়ে তো দেখতে পারে ভেতরে সেই শয়তানটা তার নানাকে সম্পূর্ণ পজেস করে নিয়েছে। তখনই লোডশেডিং হয়। ফোনের আলো জ্বালিয়ে কোনো রকমে নিচে নামে তারা, কিন্তু উপর থেকে তাদের মায়ের কণ্ঠে আবারও চিৎকার। কাশিকে সেখানেই রেখে আমরা উপরে যায় দেখতে। সে সামনে ব্যালকনিতে তার মাকে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে পেছন থেকে অন্য ঘর থেকেও তার মা তাকে ডাকছিল। তাহলে সামনে যে দাঁড়িয়ে আছে সে কে? সে তো কনফিউজড। সে সামনে চেয়ে দেখতে পারে সেখানে তার মা নেই, তার মানে সেটা তার আসল মা ছিলই না। সেখানে আয়নাতে আমরা সেই ভয়ঙ্কর জিনিসটাকে দেখতে পারছিলাম। তারা ভয়ে সেখান থেকে নিচে নেমে আসে। তখনই তাদের সামনে পজেস অবস্থায় তাদের মা এসে অজ্ঞান হয়ে যায়। মায়ের জ্ঞান ফিরলে তারা চাচ্ছিল এই বাড়ি থেকে বের হয়ে যেতে, কিন্তু দরজাটা লেগে যায়। জানালা দিয়ে বের হতে চেষ্টা করবে, কিন্তু জানালাও একদমই লাগানো। আমার আর সামনেই তখন তার বোন আর তার মাকে সেই ভয়ঙ্কর শক্তিটা টেনে হিচড়ে কোথায় যেন নিয়ে উধাও হয়ে যায়। সে কিছুই করতে পারছিল না, কি করবে বুঝতে পারছিল না। তখন তার মনে হয় সেই পাগল মহিলাটি তাকে বলেছিল এই গ্রামের সব বাচ্চাদেরকেই নাকি সেই কুয়াতে ফেলে দিয়েছিল সেই শয়তান, নিয়ে গিয়েছিল। তখন সে বুঝতে পারে আর দৌড়ে সেই কুয়ার সামনে গিয়ে দেখতে পারে সেই কুয়াতে তার মা আর তার বোনকে সেই শয়তান ফেলে দেওয়ার বন্দোবস্ত করেছে। তখন সে কোনো রকমে তাদেরকে বাঁচিয়ে নেয়। সে জঙ্গলের দিকে দেখতে পারে সেই ছায়া মূর্তিটাকে, সেখানে সেটা দাঁড়িয়েছিল। তখন তার বোন আর তার মাকে সে বাঁচাতে নিজেই নিজেকে শয়তানের কাছে উৎসর্গ করে দেয়, সেই কুয়াতে লাফ দিয়ে দেয়। মনে হয় সবকিছু যেন শেষ। সে মিলিয়ে যাচ্ছিল কুয়োর অতল গহ্বরে, কিন্তু হঠাৎ করেই একটা মোটা দড়ি তার কাছে আসলো। সে সেটা ধরলে দেখতে পারলো তাকে উপরের দিকে টেনে তোলা হচ্ছে। গ্রামবাসীরা সবাই তাকে উপরে টেনে তোলে, তাকে বাঁচিয়ে নেয়। পরের দিন সকালে সবাই মিলে কুয়াটা আবারও বন্ধ করে দেয়। তার মানে হয়তো তারা বেঁচে গেল। গ্রামের সবাই খুব খুশি। যাই হোক, এখন আর এই গ্রামে থাকবে না, তারা এখান থেকে চলে যাবে। সবাই মিলে জিনিসপত্র গোছাচ্ছে। তখন সেখানে গল্পের মধ্যে আমরা একটা টুইস্ট খুঁজে পাই। সেটা হচ্ছে সেখানে আমরা তার নানার লেখা একটা উপন্যাস পাই, যেটার নাম ছিল সেসাক।
উপন্যাসটি একটু পরে আমরা বুঝতে পারে এটা অন্য কোনো ঘটনা নয়। এতদিন তাদের সাথেই যা ঘটেছে এই গ্রামে সেই সবই লিখা আছে এই উপন্যাসে। তার নানা সেসবই এখানে লিখে রেখেছে। সে তো অনেক রেগে যায়। সে তার নানার কাছে যায় আর বলতে থাকে, তার মানে তুমি আগে থেকেই সবকিছু জানতে আর আমাদেরকে এখানে এনেইছিলে টোপ হিসেবে ব্যবহার করার জন্য। কেন তুমি এমনটা করেছো? তখন তার নানা বলে, আসলে আমাকে মাফ করে দিস তোরা। আমি চেয়েছিলাম আমি যেন একটা সত্য ঘটনা অবলম্বনের সবকিছু চোখের সামনে থেকে দেখে উপন্যাসটি লিখতে পারি। এতে করে এটার গ্রহণযোগ্যতা অনেক অনেক বেশি হয়ে যাবে। এজন্যই এমনটা করেছি। মানে তার নানা সব আগে থেকেই জানতো, সবকিছু প্ল্যান করেই সেখানে নিয়ে এসেছিল। এসব জানতে পেরে ধিক্কার জানিয়ে আমরা তার ফ্যামিলি নিয়ে সেখান থেকে পুরোপুরি ব্যাক করে শহরে। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম তার নানা সেই পেন্টিং এর দিকে চেয়ে দেখতে পাচ্ছিল ভেতরে কুয়ার সাথে সেই অবয়বটা হঠাৎ করেই গায়েব হয়ে গিয়েছে। আর সাথে সাথেই যেন দরজাটা খুলে গেল। তার মানে হয়তো বার্মেনিয়ান শয়তান আবারও আসছে। আর তখনই উপাকে কোনো একটা শক্তি টেনে কোথাও নিয়ে গেল। উপার একটা চিৎকারের শব্দ। আর তখনই ঘটনার সমাপ্তি ঘটে গেল। আসলে বন্ধুরা, উপাকে মেরে ফেলার কারণ হচ্ছে সে আমার আপনজন, তাই তাকে শেষ করে দিয়েছে সেই বার্মেনিয়ান শয়তান। কেননা আমরা দেখতে পেরেছি আমারা কুয়াতে নিজেকে উৎসর্গ করার পর তার কিছুই হয়নি, কারণ গ্রামবাসী তাকে বাঁচিয়ে ফেলেছিল সেই শয়তান তাকে গ্রহণ করার আগেই। কিন্তু শয়তান যে তাকে গ্রহণ করতে পারলো না, এটা তো শয়তানের একটা আক্ষেপ। আর এখন যেহেতু আমারা তার পরিবারকে নিয়ে গ্রাম ছেড়েই চলে গিয়েছে, তার পরিবার হিসেবে তার নানা শুধু রয়ে গিয়েছে এই গ্রামে, তাই সেই প্রতিশোধটা সেই শয়তান এবার তার নানার উপরেই নিয়েছে। সম্পূর্ণ মুভিটিতে দেসা বার্মেনিয়ান গ্রামের যে গল্পটা বলা হয়েছে তা একটা ছদ্মনাম। কোনো এক কারণে সেই আসল গ্রামের কথা মুভিতে উল্লেখ করা হয়নি। কে জানে, হয়তো বার্মেনিয়ান শয়তান এতে রেগে গেল। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটি তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার তো অবশ্যই করবেন। পাশাপাশি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব, যে কোনো কিছুতে আমার অনুপ্রেরণার লেভেলটা অনেক হাই হয়ে যায়। প্রেতালাপের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।